আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই স্বদেশ সংবাদ। কোরবানি ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই আলোচনায় এসেছে যশোরের ভাইজান। 10 ফুট লম্বা ও 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার ষাঁড়ের ওজন 1365 কেজি। তবে ভাইজানকে নিজের ঘরে নিতে হলে গুনতে হবে 18 লাখ টাকা। জেলার প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবছর ভাইজান এই এলাকার সবচেয়ে বড় গরু। যশোর প্রতিনিধি নয়ন হোসেনের তথ্য ও ছবিতে সঞ্জিদা সম্পার ডেস্ক রিপোর্ট। জেলার সবচেয়ে বড় গরু হিসেবে এলাকায় সাড়া ফেলেছে যশোরের ভাইজান। কোরবানির ঈদকে সামনে রেখে বেশ আদর যত্নে ভাইজানকে প্রস্তুত করছেন কাজল। 10 ফুট লম্বা ও 5 ফুট 8 ইঞ্চির উচ্চতার এ ষাঁড়ের বর্তমান ওজন 1365 কেজি। জেলা সদরের উত্তরপাড়ার বাসিন্দা মহিদুল জামান কাজল 6 বছর আগে সরকারি চাকরির পাশাপাশি বাড়িতে গরুর খামার গড়ে তোলেন। তবে বর্তমানে তার খামারে 37টি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় গরুটির নাম ভাইজান। 69,000 টাকায় 4 বছর আগে এই অস্ট্রেলিয়ান হলিস্টিং ফ্রিজিয়ান জাতের গরুটি কিনেছিলেন কাজল। 4 বছর ধরে অনেক যত্ন করে লালন পালন করেছি এবং 2023-এ কোরবানিতে বিক্রয় করে দেব, এই উদ্দেশ্যেই এটা প্রস্তুত করা হয়েছে। এই গরুকে আমি ন্যাচারাল খাবারই খাওয়াই বা প্রাকৃতিক খাবার খাওয়াই এবং এর মাংস 32 থেকে 34 মণ আশা করতেছি এরকমই হবে। কাজল বলেন, পরিবারের আমি সবার বড়, ছোটরা আমাকে ভাইজান বলে ডাকে, তাই আদর করে এই ষাঁড়ের নাম ভাইজান রেখেছি। পরে এটির সাইজ ও ওজন বিবেচনায় যশোরের ভাইজান হিসেবে পরিচিতি পেয়েছে। ভাইজানের খাবারের বর্ণনা দিয়ে কাজল জানান, প্রতিদিন কাঁচা ঘাস, গমের ভুসি, গমের আটা, সয়াবিনের খৈল, ভুট্টা দানা, রাইস পলিশ আর অল্প পরিমাণ ধানের কুড়া খেতে দেন ভাইজানকে। এই গরুটা আমরা এনারকে লালন পালন করি এবং গরুটা খুবই ভদ্র, সভ্য শান্ত আছে। আমার দেখা এত সুন্দর গেটআপের গরু আমি যেহেতু অনেক গরু লালন পালন করেছি, এর একটা ব্যতিক্রম একটা গরু আমার কাছে বেশ ভালো, ভদ্র গরু এবং শান্তশিষ্ট। এত বৈজ্ঞানিক এত বড় গরু যে যেরাম তেজি যেরাম করা উচিত, এটা সম্পূর্ণ একটু ব্যতিক্রম। এই বিষয়ে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা রাশিদুল হক বলেন, এবছর ভাইজান জেলার সবচেয়ে বড় গরু। হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন 1365 কেজি। তার খামারে সম্পূর্ণ অর্গানিক উপায়ে সঠিক পদ্ধতিতে গরু পালন করা হচ্ছে। এবছর কোরবানি ঈদকে সামনে রেখে ভাইজান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 30.01 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার 21 জুন রিজার্ভ এই মাত্রা স্পর্শ করে, যা মঙ্গলবার 20 জুন ছিল 29.95 বিলিয়ন ডলার। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রেমিটেন্সের এই প্রবাহ এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1 থেকে 20 জুনের মধ্যে রেমিটেন্স হিসেবে দেশে 1.53 বিলিয়ন ডলার এসেছে। গত বছরের একই সময় এর পরিমাণ ছিল 1.10 বিলিয়ন ডলার। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে 13.43 বিলিয়ন ডলার বিক্রি করেছে। এই বিক্রি সাধারণত সরকারি এলসির অর্থ প্রদান করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়। সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসইউকে 1.1 বিলিয়ন আমদানি বিল পরিশোধ করার পরে 8 মে রিজার্ভ 29.7 বিলিয়ন ডলারে নেমে আসে। 10 মে এটি আবার বেড়ে 30.36 বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে 29.78 বিলিয়ন ডলারে ছিল। সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে ডাক্তার সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার 21 জুন ডাক্তার সংযুক্ত সাহার বাসার ঠিকানায় এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, গত 24 বছর ধরে সরকারি নিয়মকানুন মেনে রোগীদের সেবা দিয়ে আসছে সেন্ট্রাল হাসপাতাল। ডাক্তার সংযুক্ত সাহার মিথ্যা, জাল এবং বানোয়াট বিবৃতি সেন্ট্রাল হাসপাতালের জন্য অত্যন্ত মানহানিকর। বিস্তারিত সঞ্জিদা সম্পার প্রতিবেদনে।
সেন্ট্রাল হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনের পর ডাক্তার সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে নোটিশে উল্লেখ করা হয়। বুধবার 21 জুন সেন্ট্রাল হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম এই লিগ্যাল নোটিশ পাঠান। গত 20 জুন এক সংবাদ সম্মেলনে ডাক্তার সংযুক্তা সাহা দাবি করেন, নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তিনি জানান, আখি যখন হাসপাতালে তখন তিনি দেশে ছিলেন না। নিজেদের গাফলতি লুকানোর জন্য তার নামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে সেন্ট্রাল হাসপাতাল। তবে নবজাতক ও মা মাহবুবা রহমান আখির চিকিৎসায় নিজেদের গাফলতির কথা স্বীকার করেছেন হাসপাতালের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডাক্তার ATM নজরুল ইসলাম। এক সংবাদ সম্মেলনে নবজাতক ও মা আখির মৃত্যুর ঘটনায় দুঃখও প্রকাশ করেন তিনি। দুঃখিত, হসপিটাল কর্তৃপক্ষ আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা হলো ডাক্তারের, এখন হসপিটালে উনি বসেন, হসপিটাল পার্সিয়ালি হাই পাওয়ার টিম এটা ইনকোয়ারি করছে। এই ইনকোয়ারিটা হলে তারপরে একটা কোনো কনক্লুশনে আমরা পৌঁছতে পারবো। সেন্ট্রাল হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর পর মা মাহমুদুর রহমান আখি রোববার 18 জুন দুপুর 2টার দিকে ল্যাভিড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। আখির স্বামী ইয়াকুব আলী বলেন, গত 9 জুন প্রসব ব্যথা শুরু হলে সেন্ট্রাল হাসপাতালে ডাক্তার সংযুক্তা সাহার অধীনে আখিকে ভর্তি করা হয়। কিন্তু সেই সময় ডাক্তার সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ জানান তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন। এক পর্যায়ে আখি সেন্সলেস হয়ে যান। এমন অবস্থায় ডেলিভারি করলে হার্টবিট বন্ধ হয়ে আইসিইউতে মারা যায় নবজাতক। এরপর আখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। ল্যাভিডে চিকিৎসকরা জানান, আখির শরীরে কিডনি, লিভার, হার্ট এবং অন্য কোনো অংশ কাজ করছিল না। এর মধ্যে ব্রেন স্ট্রোক করেন তিনি, রক্তক্ষরণও বন্ধ হচ্ছিল না। সেন্ট্রাল হাসপাতালের এই ঘটনায় চিকিৎসক ও নার্স সহ 11 জনকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। শত শত কোটি বছর আগে পৃথিবীতে দিনের বেলায় দৈর্ঘ্য গড়ে 13 ঘন্টারও কম ছিল। এখন এটি বাড়ছে। তবে এর পেছনে প্রধান কারণ হলো চাঁদ এবং মহাসাগরের মধ্যে সম্পর্ক। মানব ইতিহাসের পুরোটা জুড়ে পৃথিবীর উপর চাঁদের উপস্থিতি একেবারেই অবিচ্ছেদ্য, কিন্তু সেই চাঁদ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বিস্তারিত হাসান শাওনের প্রতিবেদনে। চাঁদের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বহুমাত্রিক। একটি উপগ্রহ হলেও চাঁদ মানুষের কাছে অপার এক রহস্যের নাম। চাঁদকে ঘিরে রচিত হয় কাব্য, উপকথা। জ্যোৎস্না রাতে মায়ের মুখে চাঁদের বুড়ির গল্প ছোট্টবেলায় কে শোনেনি? সে চাঁদ নাকি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। বিবিসিতে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যাচ্ছে, চাঁদ নিয়ে নতুন অনেক বৈজ্ঞানিক তথ্য, যা পৃথিবী গ্রহবাসীর এতদিন অজানা ছিল। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখছেন চাঁদ আগের চাইতে পৃথিবী থেকে বেশ কিছু দূরে সরে গেছে আর ক্রমশ আরও দূরে সরে যাচ্ছে। এই কারণে আগের চেয়ে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বেড়েছে। একই সঙ্গে তা প্রভাব রাখছে এই গ্রহের জোয়ার ভাটার মতো মহাজাগতিক ঘটনায়। বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন, এখন থেকে কোটি বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য এত বেশি সময় ছিল না, এখন যা বাড়ছে দিনে দিনে। গবেষকদের মতে 5 কোটি বছর আগে পৃথিবীর সৌরজগতে সংঘর্ষের কারণে উপগ্রহ চাঁদের উদ্ভব। তখন যে দূরত্বে পৃথিবী থেকে চাঁদের অবস্থান ছিল, এখন এর চেয়ে সে দূরত্ব বেড়েছে। বিজ্ঞানীরা আরও সুস্পষ্টভাবে বলছেন, প্রতি বছর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়ছে প্রায় 7 সেন্টিমিটার করে। মহাবিশ্বে প্রতিটি শক্তি ঘূর্ণায়মান। নিজ অক্ষে তারা যেমন ঘুরছে, তেমনি গ্যালাক্সির কেন্দ্রকে ঘিরেও প্রত্যেকে আবর্তিত। পৃথিবীর নিজ কক্ষে একবার ঘোরা যখন শেষ হয়, তখন গ্রহের কিছু জায়গায় রাত নামে। সেখানে চাঁদের এক পিঠ দৃশ্যমান হয়। আমরা একে ডাকি জ্যোৎস্না নামে। আবার পৃথিবীর আরেক পৃষ্ঠে তখন দিন, সেখানে সূর্যালোকের দীপ্তি। এভাবে চলে আসছে পৃথিবী ও চাঁদের মিতালি।
তবে চাঁদের সঙ্গে দূরত্ব বেড়ে দিনের দীর্ঘ বাড়ায় পাল্টাচ্ছে জলবায়ু। দীর্ঘদিন মানে বেশি সময় সূর্যের উপস্থিতি। এতে পৃথিবীর 2 মেরুতে থাকা বরফ গলছে বেশি পরিমাণে, ফলে আগের চেয়ে উষ্ণায়ন বাড়ছে পৃথিবীতে। জোয়ারও হচ্ছে আগের চেয়ে বেশি মাত্রায় ও অধিক উচ্চতার পানিতে তলিয়ে যাচ্ছে অনেক অঞ্চল, যা জলবায়ু পরিবর্তন নামে বহুল আলোচিত সমস্যার একটি দিক হিসেবে বাংলাদেশের মতো উপকূলবর্তী দেশগুলোর জন্য ভয়াবহ শঙ্কার কারণ। তাই চাঁদ পরিবর্তিত পরিস্থিতিতে চাঁদ মামাকে নিয়ে আদিক্ষেতার সময় খুব কম, কারণ বিজ্ঞান বলছে পৃথিবীর উপগ্রহ চাঁদের পাল্টে যাওয়া ধরনে মানব সভ্যতা পড়ছে অভাবিত দারুণ সংকটে। এখন জ্যোৎস্না করেছে আরই, গেয়ে ওঠার ক্ষণ সমাগত কিনা কে জানে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। বর্তমান বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় জুটি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এ জুটিকে অনায়াসে সফলতম বলা চলে, ফলে স্বভাবতই বিশ্বের সেলিব্রিটিদের মধ্যে অন্যতম ধনী এ জুটি। তাই মোট সম্পত্তির দিক দিয়েও অনেকের চেয়ে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। ফারজানা বাবি, টেক্সট রিপোর্ট। মাঠের তারকা দর্শক মুগ্ধ করার কীর্তিতে হয়ে ওঠেন লোভনীয় বিনিয়োগ বস্তুতে। খেলার সঙ্গে অর্থের এমন মেলবন্ধন নতুন নয়। তবে নতুন খবর হচ্ছে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি দেশটির অন্যতম শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন খবর। গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে কিং কোহলির মোট সম্পদের পরিমাণ 1000 কোটি রুপি ছাড়িয়েছে। তার আয়ের বড় একটি অংশ আসে বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট থেকে। এছাড়াও ক্রিকেটার হিসেবে বোর্ডের সঙ্গে চুক্তি, ব্র্যান্ডের মালিকানা, সোশ্যাল মিডিয়া পোস্ট এসব থেকে আসে বড় একটি অঙ্কের আয়। বিরাট কোহলি বিসিসিআই এর সঙ্গে তার কেন্দ্রীয় চুক্তি থেকে আয় করেন বার্ষিক প্রায় 7 কোটি রুপি। প্রতিটি টেস্ট ম্যাচের জন্য এ তারকা ক্রিকেটার পান প্রায় 15 লাখ রুপি। প্রতি ওয়ানডে ম্যাচের জন্য তিনি পান প্রায় 6 লাখ রুপি। ভারতের হয়ে একটি টি-20 ম্যাচ খেলার জন্য পান প্রায় 3 লাখ রুপি। এছাড়া ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল থেকে প্রতি বছর প্রায় 15 কোটি রুপির আয় আছে কোহলির। টাকা আয় করে ব্যাংকে ফেলে রাখেননি কোহলি, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। উল্লেখ করা যেতে পারে ব্লু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টস বিজের মতো কোম্পানির নাম। এছাড়া কোহলি যেসব ব্র্যান্ড এন্ডোর্স করেন এর মধ্যে ভিভো, ব্লু স্টারের মতো প্রায় 18টিরও বেশি কোম্পানি আছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল হ্যান্ডেল থেকে বড় একটা অংশ আয় করে থাকেন কোহলি। এছাড়াও 1-8 এর মতো ব্র্যান্ড, রেস্টুরেন্ট, অ্যাথলেজার এবং পোশাক কোম্পানির মালিকানা আছে তার। মুম্বাইয়ে ও গুরুগ্রামে 2টি বিশাল বাড়ি এবং প্রায় 31 কোটি রুপির বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন এই জনপ্রিয় তারকা ক্রিকেটার। এভাবেই ভারতের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে কোহলি এখন অন্যতম। তিনি শীর্ষস্থানীয় ধনী ক্রিকেটার হিসেবে বিবেচিত ছিলেন আগেও, কিন্তু এবার তার সম্পদের পরিমাণ তাকে শুধু ক্রিকেটার হিসেবে নয়, ভারতের অন্যতম ধনী ব্যক্তির তালিকায় তার নাম পৌঁছে গেল। জনসংখ্যা বহুল ও ক্রিকেট অনেকটা ধর্মের রূপ পাওয়া দেশ ভারতে আগেও শীর্ষ ধনীর তালিকায় খেলোয়াড়দের নাম এসেছে। তবে চলমান যুগের নাম কোহলি যুগ। তার অর্থবিত্তের শ্রেষ্ঠত্ব এ কথাকেই মনে করাচ্ছে। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। এবার আন্তর্জাতিক। আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিনের সব আরোহী মারা গেছেন বলে জানিয়েছেন মার্কিন কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশেপাশে টাইটান সাবমেরিনের বড় 5টি টুকরার সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শুভা আনোয়ারের টেক্সট।
আটলান্টিক সাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটানেরও একই পরিণতি হলো। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গিয়েছে টাইটান সাবমেরিনের ধ্বংসস্তূপ। 4 দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর বৃহস্পতিবার উদ্ধারকারীরা টাইটানের ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের রিয়াল অ্যাডমিরাল জন মুগের স্থানীয় সময় বৃহস্পতিবার 22 জুন বোস্টন শহরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। গতকাল অভিযানে নতুন করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ অংশ নেয়। নামানো হয় ভিক্টর 6000 নামের বিশেষ ক্ষমতা সম্পন্ন রোবট। ওই রোবটই টাইটানের ধ্বংসাবশেষের ছবি তুলে পাঠিয়েছে। আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশে সাবমেরিন টাইটানের 5টি বড় অংশ পাওয়া গিয়েছে। আর এসব অংশ দেখে নিশ্চিত হওয়া গেছে পানির নিচে যাওয়ার পর এতে বিস্ফোরণ হয়েছিল। তখনই অনেকটা নিশ্চিত হওয়া যায় যে টাইটান এবং ভেতরে থাকা 5 জনের পরিণতি। তারপরও অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কানাডা, ফ্রান্স সহ আরও কয়েক দেশের উদ্ধারকারী দল। একইভাবে খবরটি নিশ্চিত করেছে ওই সাবমেরিন পরিচালনাকারী সংস্থা ওশান গেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে 5 আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। ধারণা করা হচ্ছে পানির প্রচণ্ড চাপে সাবমেরিনটির মধ্যে বিস্ফোরণ ঘটে। টাইটানে ভেতরের যাত্রীরা হলেন পাকিস্তানি ব্যবসায়ী ও ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ। ওশান গেটের মালিক স্টকটন। আরেকজন পর্যটক ছিলেন ব্রিটেনের ধনকুবের হ্যামিশ হার্ডিং। এছাড়া 77 বছর বয়সী ফরাসি পরিব্রাজক নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডাইভার পল হেনরি নার্গোলেট ছিলেন। কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের 1600 ফুট দূরে, যার মধ্যে রয়েছে টাইটানের সামনের নাকের অংশ, কাঠামোর বাইরের অংশ এবং একটি বড় ধ্বংসস্তূপ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমাদের মনে হচ্ছে সাবমেরিনটির ধ্বংসাবশেষ আবিষ্কার করতে পেরেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা এটি এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা, কারণ বর্তমানে সেখানকার অবস্থা ভালো নয়। এর আগে গত রোববার 18 জুন সাগরের তলদেশে পড়ে থাকা টাইটানিক জাহাজ দেখতে 5 আরোহী নিয়ে সমুদ্রে ডুব দেয় ছোট আকৃতির সাবমেরিন। যাত্রার 1 ঘন্টা 45 মিনিট পরেই এটির সঙ্গে ওপরে থাকা জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই শুরু হয় উদ্ধার অভিযান। তবে সাবমেরিনটি ঠিক কখন বিস্ফোরিত হয়েছিল সেটি এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা। এদিকে এমন খবরে তাৎক্ষণিক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। এছাড়া বুধবার সমুদ্রের নিচ থেকে যে শক্তিশালী শব্দ এসেছিল তার সঙ্গে টাইটান সাবমেরিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। যেহেতু সাবমেরিন বিস্ফোরিত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, তাই সেখানে থাকা উদ্ধারকারী জাহাজ ও মেডিকেল টিমকে আগামী 24 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়া হবে। তবে সাগরের তলদেশে যে ধ্বংসস্তূপ পাওয়া গেছে সেখানে তদন্ত চালাবে মার্কিন কোস্টগার্ড, ফলে সেখানে গভীর সমুদ্রের দুর্নিয়ন্ত্রিত যান থাকবে। সাবমেরিন টাইটানের বিস্ফোরণে আরোহীদের নিহত হওয়ার প্রসঙ্গে কথা বলেছেন বিশ্ববিখ্যাত টাইটানিক চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরন। টাইটান নিখোঁজের তথ্য জানার পরই তিনি সাবমেরিনটির পরিণতি বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছেন। বিবিসিকে তিনি বলেছেন, যা ঘটেছে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। যখন সাবমেরিনটির ইলেকট্রনিক্স ব্যর্থ হয়েছে, যোগাযোগ ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে ট্র্যাকিং ট্রান্সপন্ডারও ব্যর্থ হয়েছে, তার মানে সাবমেরিনটি আর নেই। টাইটানিক জাহাজটি 1912 সালে সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কে আসার পথে একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এটি ছিল সেই সময়ের সবচেয়ে বড় জাহাজ। প্রথম যাত্রাও তা শেষ করতে পারেনি। ওই দুর্ঘটনায় জাহাজে থাকা 2200 যাত্রী এবং ক্রুদের মধ্যে 1500 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। 1985 সালে জাহাজটির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হওয়ার পর থেকে এ নিয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। মুক্তির আগেই বিতর্ক শুরু হয়েছে ভারতীয় সিনেমা আদিপুরুষ নিয়ে। এমনকি এই বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালেও। আর তাই বিবাদ থামাতে নেপালে শুধু আদিপুরুষ নয়, সব হিন্দি সিনেমা মুক্তি এবং প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিস্তারিত মেজবা রহমানের প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন ফারজানা বাবি।
নেপালে হিন্দি সিনেমা মুক্তি এবং প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 18 জুন নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন শাহ তার টুইটার অ্যাকাউন্টে এক পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় মেয়র বালেন শাহ জানান, 19 জুন থেকে কাঠমান্ডু মহানগর থেকে সব হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ করা হবে, কারণ আদিপুরুষ সিনেমা থেকে আপত্তিজনক সংলাপ এখনো সরানো হয়নি। भारत की किसी बेटी पर हाथ डालने से पहले दुराचारी तुम्हारा पौरुष याद करके थर्रा उठेगा। তিনি আরো বলেন, আমি 3 দিন আগেই সীতা মাতা ভারতের কন্যা এই সংলাপটা সরাতে বলেছিলাম। এই বিষয়ে 3 দিনের বিজ্ঞপ্তি জারি করেছিলাম। আদিপুরুষ সিনেমার এই সংলাপ না সরিয়ে প্রদর্শন করলে আমাদের রাষ্ট্রের আর সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হবে। তাদের দাবি যে দেবী সীতার জন্ম ভারতে নয়, নেপালের জনকপুরে হয়েছিল। এই বিবাদের পর নেপালি সেন্সর বোর্ড দেবী সীতার জন্ম ভারত এই শব্দ মিউট করে চালানোর অনুমতি দিয়েছিল, কিন্তু এই বিবাদ কিছুতেই থামার নাম নিচ্ছিল না। এদিকে কাঠমান্ডুর মেয়র আরও দাবি তুলেছিলেন যে মূল ছবি থেকে সীতার জন্ম সম্পর্কিত সংলাপটি সরাতে হবে। এদিকে আদিপুরুষ সিনেমার প্রথম ঝলক মুক্তির পর থেকে বিতর্ক শুরু হয়েছিল। এরপর থেকে বিতর্ক এই সিনেমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। ওম রাউত পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকে আরও নানা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনকি এই বিতর্কের আগুন এবার ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালেও। আর তাই বিবাদ থামাতে নেপালে শুধু আদিপুরুষ সিনেমা নয়, সব হিন্দি সিনেমা মুক্তি আর প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবাস আর কৃতি স্যানন অভিনীত এই সিনেমার সংলাপ নিয়েও চতুর্দিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আর তাই চাপের মুখে পড়ে নির্মাতারা আদিপুরুষ এর সংলাপ বদলাবেন বলে জানিয়েছেন। এদিকে আদিপুরুষ সিনেমার প্রদর্শন বন্ধ করার জন্য দিল্লি আদালতে FIR দায়ের করেছে হিন্দু সেনার দল। এই সিনেমার বেশ কিছু সংলাপ, দৃশ্য আর চরিত্রগুলোকে বাদ দেওয়ার দাবি তুলেছে তারা। তবে মুক্তির পর বিশ্বব্যাপী এই সিনেমা 2 দিনেই 240 কোটি রুপি আয় করেছে। 500 কোটি রুপিতে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহে আনুমানিক 400 কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে এবং বক্স অফিস তথ্য মতে মুক্তির আগেই বিভিন্ন রাইটস থেকে প্রায় 432 কোটি রুপি আয় করে নিয়েছে আদিপুরুষ। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।